বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন বিষয় নিয়ে। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আলোচনা করব হাতের কবজির শেষ অংশে ব্যথা বা থাম্বে অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলে ব্যথা হলে করণীয় কি। আজকের আলোচনা হচ্ছে ডিকুয়ারভিং টেনোসাইনোভাইটিস। এইটা সাধারণত হাতের কবজির এই অংশে, রিস্ট জয়েন্টের এই জায়গাটাতে এবং এই থাম্বের এই অংশে প্রপার এই জায়গাগুলোতে অনেক বেশি ব্যথা হয়। এইটাকে সাধারণত ডিকুয়ারভিং টেনোসাইনোভাইটিসটা বলা হয়। এই সমস্যাটা হলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মা ও বোনেরা যারা রয়েছেন অনেক ভারী ভারী কাজ করছে হাতের সাহায্যে, তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। এছাড়া যারা ড্রাইভ করেন, ড্রাইভিংয়ের কাজে সংযুক্ত, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়া ল্যাবে যারা কাজ করছেন, যারা ফার্মাসিস্ট রয়েছেন, সব সময় আঙ্গুলের কাজ করতে হচ্ছে এবং যারা লেখালেখি অনেক বেশি পরিমাণ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। এটা দেখা যায় যে এখানে এক্সটেনসর পলিসিস লঙ্গাস এবং অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, এই দুইটা মাসেল অর্থাৎ মাংসপেশির মধ্যে চাপ পড়ে, টেন্ডনে চাপ পড়ে কিন্তু এই সমস্যার সূত্রপাত ঘটে থাকে। এটা হলে আপনারা বাসায় একটা টেস্ট করে দেখতে পারেন। ফার্স্ট টাইম হাতটাকে সোজা পজিশনে রেখে থাম্বটা ফ্লেক্স করে, আদার ফিঙ্গারগুলা ফ্লেক্স করে দেন এভাবে আপনার ফ্লেক্স করলে পুরো হাতে দেখবেন এই জায়গাটাতে প্রচুর চাপ আসছে। যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি পরিমাণ প্রেশার আসবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই রোগে ভুগছেন। প্রিয় দর্শক, এই সমস্যাটা দেখা যায় যাদের থাইরয়েডের সমস্যা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। এছাড়া রিমাটয়েড আর্থাইটিস যাদের রয়েছেন অর্থাৎ আর্থাইটিসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডিকুয়ারভিং টেনোসাইনোভাইটিসটা অনেক বেশি পরিমাণ দেখা যায়। এছাড়া নিউবর্ন মায়েরা যারা রয়েছেন, যারা সবসময় রিস্ট মুভমেন্ট করছে এইভাবে, তার বেবিকে ক্যারি করছে, সবসময় রিস্ট জয়েন্টের মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। ভারী কাজ যারা করছেন, সব কাজ যারা নিজে করতে চান, অনেক ভারী ভারী ব্যাগ ক্যারি করা, ভারী কাজ করা, অনেক কাপড় ধোয়া, কাপড় চেপা, এই ধরনের সমস্যাগুলো যারা বেশি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা অনেক বেশি দ্রুত ডেভেলপ করে। এই সমস্যাটা হলে অবশ্যই কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। এটা যদি প্রাইমারি স্টেজে থাকে তাহলে দেখা যায় ফার্স্ট টাইম যেটা করতে হবে, এই অ্যাফেক্টেড এরিয়াতে আইস অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে 5 মিনিটস করে 2 টাইমস পার ডেতে আইস অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তীতে যদি এটাতে ভালো না হয় তাহলে অবশ্যই কিন্তু আলট্রাসাউন্ড থেরাপি অর্থাৎ ইলেকট্রোথেরাপিটা কন্টিনিউ করলে দেখা যায় রোগী অনেকটা উপকৃত হবে। এটাতেও যদি ভালো না হয় তাহলে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন অথবা ইনজেকশন নিতে হবে ইন্ট্রাআর্টিকুলার, অথবা এটা সার্জারি পর্যন্ত যাওয়া লাগতে পারে। প্রথমে যেটা হবে আইস অ্যাপ্লাই করতে হবে এবং রোগীকে অবশ্যই এই থাম্বটাকে একটা রেস্টিং পজিশনে রাখতে হবে। সেজন্য রোগীকে অবশ্যই একটা থাম্ব স্প্লিন্ট, থাম্ব অ্যাবডাকশন স্প্লিন্ট ইউজ করতে হবে। রোগী যখন বসে থাকবে, যখন হাতের কাজ করবে না বা যখন একটা রেস্ট জন্য পানির কাজ করছে না, তখন রোগীকে এটা পরে বাসায় কিন্তু হাতটাকে রেস্ট দিয়ে রাখতে হবে, একটা স্প্লিন্টের মধ্যে সাপোর্ট দিয়ে রাখতে হবে। এতে রুগীর কিন্তু পেইনটাও অনেকটা রিলিফ হয়ে যাবে এবং রুগী অনেক কমফোর্ট ফিল করবে। এছাড়া ভারী কাজ করা থেকে অ্যাভয়েড করতে হবে। রুগীকে কাপড় চেপা, বেশিরভাগ লিখা, ভারী ভারী কাজ করা, এগুলোও কিন্তু এই রোগটা সমস্যা হয়ে গেলে তখন কিন্তু রুগীকে এই ধরনের সমস্যাগুলো হলে এই কাজগুলোকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া যেটা খাদ্যাভ্যাসের মধ্যে রুগী রাখতে পারে, ভিটামিন ডি যুক্ত খাবার রুগীকে খেতে হবে। ডিম খাবে রুগী, দুধ খাবে, দই খেতে পারে, টক দই দই খেতে পারে এবং হচ্ছে বাদাম খেতে পারে। বাদামগুলো কিন্তু খুব ভালো কাজ করবে, আর্থাইটিস প্রিভেনশনের জন্য অনেকটা ভালো কাজ করবে। এবং সামুদ্রিক মাছ, এই ধরনের খাবারগুলো রোগীকে কন্টিনিউ করতে হবে, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে এবং ব্যথা হয় যেই কাজ করলে সেই কাজগুলা যতদিন রোগী অসুস্থ থাকে সেই কাজগুলা করা থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লাইফ হেলথ অ্যান্ড ফিজিও কেয়ার সাবস্ক্রাইব করুন এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।